আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আজ শনিবারের দুপুরের এই ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আবারও আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সকলের জন্য সুস্থতা কামনা করে আমরা ক্লাস শুরু করছি। আমরা গত ক্লাসগুলোতে সাধারণ দ্রাব্যতা এবং সাধারণ দ্রাব্যতার কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে মূলত আমরা দ্রাব্যতার গুণফলে যাব, তবে দ্রাব্যতার গুণফলের আগে আমরা ভর ক্রিয়া সূত্র এইটি শিখব। ভর ক্রিয়া সূত্রটা এই অধ্যায়ের বিষয়বস্তু নয়, এটি চতুর্থ অধ্যায়, কিন্তু আমরা আমাদের প্রয়োজনের প্রেক্ষাপটে চতুর্থ অধ্যায় থেকে এই বিষয়টি আগে একটু শিখে নিচ্ছি। অর্থাৎ বলা যায় যে চতুর্থ অধ্যায়ের কাছ থেকে এটা ধার নিলাম, তো এটা আগে শিখবো, তারপরে আমরা এর ভেতরে যাব। তো আগে একটু শুরু করার আগে আমাদের সেটিং ঠিক আছে কিনা সব কিছু যদি একটু বলো, তাহলে আমরা তার মধ্যে যেতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের সেটিং যদি সব কিছু ঠিক থেকে থাকে, আচ্ছা অল ওকে, আচ্ছা থ্যাংক ইউ, সব ঠিক আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, বোর্ডে আমরা, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ডে একটি সমীকরণ লিখেছি। এটি একটি উভমুখী বিক্রিয়া। তো এখন এই যে উভমুখী বিক্রিয়াটা আমরা লিখলাম, আমরা যদি ব্যাখ্যা করি, তোমাদের কাছে তো এখন ওই প্রশ্ন আর করব না, আমরা ব্যাখ্যা করছি। দেখো, এ এবং বি এই দুইটা বিক্রিয়ক, আর এই চিহ্নটা একটা উভমুখী চিহ্ন। সি ডি হচ্ছে এই ক্ষেত্রে উৎপাদ, কিন্তু উভমুখী বিক্রিয়াটা একটু ভিন্ন টাইপের। কি? উভমুখী বিক্রিয়ার এই যে উপরের দাগটা, এটাকে সম্মুখ গতি বলা হয়, আর নিচের যে দাগটা, এটা পশ্চাৎ গতি বলা হয়। উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ হবে, আবার উৎপাদ থেকে বিক্রিয়ক হবে। এই জন্য যদি আমরা সম্মুখ গতি বিবেচনা করি, তাহলে এবি বিক্রিয়ক, সিডি উৎপাদ। যখন আমরা পশ্চাৎ বিক্রিয়া চিন্তা করব, তখন চেঞ্জ। পশ্চাৎ বিক্রিয়া চিন্তা করলে সিডি বিক্রিয়ক, এবি উৎপাদ। কাজেই উভমুখী বিক্রিয়ায় যে উৎপাদ, সেটি বিক্রিয়ক। কিন্তু উভমুখী বিক্রিয়া কখনোই পরিপূর্ণরূপে শেষ হয় না। বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়ক চলতে থাকে। আচ্ছা দেখি, তোমাদের কাছে একটা প্রশ্ন করি। এইটায় এ থেকে এক্স পাচ্ছি, আর এখানে এ থেকে ওয়াই পাচ্ছি। এর মোলার কনসেন্ট্রেশন 0.15 মোলার,
তার মানে এত মোল পার লিটার, প্রতি লিটারে এর এত মোল আছে, আর এই জায়গায় প্রতি লিটারে এর 0.55 মোল আছে। এখন বলো তো এ এবং বি কোন ক্ষেত্রে বিক্রিয়ার গতিবেগ বেশি? কোন ক্ষেত্রে এ আর বি এর মধ্যে কোন ক্ষেত্রে বিক্রিয়ার গতিবেগ অধিক হবে? এ অথবা বি? কেমন, কোন ক্ষেত্রে বিক্রিয়ার গতিবেগ বেশি হবে, এ অথবা বি? আচ্ছা, বি এ থেকে এক্স, একজন বলেছ এ থেকে এক্স আর একজন বলেছ বি, ম্যাক্সিমাম বি তো বলিনি আমি, দুটোই এ বলেছি, এ থেকে এক্স অথবা বি মানে নিচেরটা, নিচেরটাই বলতে হবে, আসলে বি না, আমি তো লিখতে ভুল করেছি। এ এই প্রথমটা থেকে নাকি দ্বিতীয়টা থেকে, মানে আমরা কি এক্স বেশি পাবো নাকি ওয়াই বেশি পাবো? এক্স বেশি পাবো নাকি ওয়াই বেশি পাবো? কোশ্চেন এটা হলেই ভালো হতো, মানে এক্স বেশি পাবো নাকি ওয়াই বেশি পাবো? মেবি এ। আচ্ছা, এখন তোমাদেরকে একটু আমি তথ্য দেই। আবার এই একজন বলেছো বি, আচ্ছা মানে এ ওয়াই বলেছো, আবার কেউ কেউ এক্সও বলেছো। দেখো তো তোমাদেরকে একটু তথ্য দেই, তোমরা লা সাথে লিয়ে নীতি শিখেছো স্কুলে, লা সাথে লিয়ে নীতি শিখেছো স্কুলে। বলো তো বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার গতিবেগ বাড়ে নাকি কমে? বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার গতিবেগ বাড়ে নাকি কমে? নিশ্চয়ই বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার গতিবেগ বেড়ে যায়, এটি লা সাথে লিয়ে নীতি। সুতরাং এই ক্ষেত্রে এর ঘনমাত্রা 0.15 আর এই ক্ষেত্রে ঘনমাত্রা 0.55, এইটার চেয়ে এখানে একই পদার্থের ঘনমাত্রা বেশি, ঘনমাত্রা অধিক। যদি ঘনমাত্রা বেশি হয় তাহলে বিক্রিয়ার বেগ বেশি হয়ে যায়, লা সাথে লিয়ে নীতি। ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার বেগ বেড়ে যায়। এখন আমরা একটা কথা তাহলে এইটার উপর ভিত্তি করে বলতে পারি কি, বিক্রিয়ার বেগ সমানুপাতিক বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়ার বেগ সমানুপাতিক বিক্রিয়কের ঘনমাত্রা, তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার গতিবেগ বেড়ে যায়। অধিকাংশ ক্ষেত্রেই বিক্রিয়কের অধিকাংশ ক্ষেত্রে বা সাধারণত, জেনারেল নিয়ম যেটা, সাধারণত বিক্রিয়কের ঘনমাত্রা, অধিকাংশ ক্ষেত্রে বা সাধারণত বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার গতিবেগ, তাহলে অধিকাংশ ক্ষেত্রে বা সাধারণত বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়। এটা একটা সাধারণ নিয়ম। তো যে কোনো বিক্রিয়ার বেগ তাহলে বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক, আসলে বিক্রিয়ার বেগ বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। এখন এই যে বিক্রিয়াটা, এখন মনে করো আমরা এই বিক্রিয়ায় বিক্রিয়ক দুটোর একটা নির্দিষ্ট ঘনমাত্রা নিয়ে বিক্রিয়ার গতিবেগ শুরু করলাম। এখন যদি আমরা ঘনমাত্রা কমাই অথবা বাড়াই বিক্রিয়ার বেগ একই সাথে কমে যাবে অথবা বেড়ে যাবে, এইটি নিয়ম।
তো বিক্রিয়কের ঘনমাত্রা কমতেও পারে, বাড়তেও পারে, সব সময় একই রকম হবে এমনটি না। যদি ঘনমাত্রা কমাই বিক্রিয়ার গতিবেগ কমে যাবে, ঘনমাত্রা যদি বাড়াই বিক্রিয়ার গতিবেগ বেড়ে যাবে। তাহলে বিক্রিয়ার ধরো আমরা 12টায় বিক্রিয়া শুরু করেছি, তখন ঘনমাত্রা ছিল ধরে নাও 1 মোলার। 12টা 10-এ ধরে নাও ঘনমাত্রা কমে সেমি মোলার হয়ে গেল 0.5 মোলার। আবার হয়তো 12টা 20-এ আমরা 1.5 মোলার ঘনমাত্রা করে ফেললাম। একটু তাকাও, তোমাদের সামনে 3টা ক্ষেত্র দিয়েছি সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে 3টা ক্ষেত্র দিয়েছি। ধরে নাও আমরা 12টায় বিক্রিয়াটা স্টার্ট করেছি, তখন বিক্রিয়কগুলোর ঘনমাত্রা ছিল 1 মোলার। 12টা 10-এ গিয়ে ঘনমাত্রা কমে হয়েছে 0.5 মোলার, সেমি মোলার। আবার 12টা 20-এ ঘনমাত্রা 1.5 মোলার। কি হবে এবার? এই সময় যে ঘনমাত্রা ছিল 12টা 10-এ ওই বিক্রিয়ার ঘনমাত্রা, ওই বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ হয়ে গেছে, বিক্রিয়ার গতিবেগ চেঞ্জ। তাহলে এই সময় বিক্রিয়ার গতিবেগ যায়, এই সময় গতিবেগ হ্রাস। আবার 12টা 20-এ এসে ঘনমাত্রা বেড়ে যাওয়ার সাথে সাথে আবার গতিবেগ বেড়ে গেল। ক্রিকেট খেলা সবসময় গতিবেগ রেট একই থাকে না, কখনো রেট বেশি কখনো রেট কম। এটা ওভার প্রতি রানের উপর ডিপেন্ড করে, তাহলে কখনোই একই রকম থাকে না। আমরা বলতে পারি ওই যে মারকুটে ব্যাটসম্যান যদি আসে, মারপিটে ব্যাটসম্যান, তাহলে ক্রিকেট খেলায় রানের রেট বেড়ে যায়। আর যদি খুব ধীর স্থির প্লেয়ার আসে ঠান্ডা মাথায় স্লোলি, তাহলে রানের রেট ঠান্ডা হয়ে যায় একটু। তো ক্রিকেট খেলার রেট কখনোই একই রকম থাকে না, এটা আপ ডাউন করে। এটা এক এক সময় এক এক রকম। ঠিক বিক্রিয়াও তাই, ঠিক বিক্রিয়াও তাই। বিক্রিয়ার গতিবেগ, এখন তুমি যদি 12টা 10-এ গতিবেগ বের করতে চাও, ওই সময় গতিবেগ ডিপেন্ড করবে ওই অবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রাটা কত ছিল তার উপরে। তুমি যদি 12টা 20-এ বের করতে চাও, তখন এই ঘনমাত্রার উপর হিসেব করতে হবে। তাহলে বিক্রিয়ার বেগ ওই সময় বিক্রিয়কের ঘনমাত্রা কত তার উপর ডিপেন্ড করে। তোমরা ফিজিক্সে কিছু কিছু অঙ্ক আছে এইভাবে করেছো, যে মনে করো 15তম সেকেন্ড 15তম মিনিটে ওই গাড়িটার গতিবেগ কত ছিল তা বের করা যায়, তাৎক্ষণিক গতিবেগ, ওটার জন্য সূত্র আছে। তাহলে আমরা যদি স্পেসিফিক কোনো একটা সময়, একটা টাইম, নির্দিষ্ট সময় বিক্রিয়ার গতিবেগ বের করতে চাই, ওই সময় তার ঘনমাত্রা যেটা আছে ওই ঘনমাত্রার উপর ডিপেন্ড করবে। কাজে বিক্রিয়ার বেগ ওই সময় উপস্থিত বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। দেখো আমরা কথাটাকে আরেকটু সাজাই। এখন এই কাজ করার সময় আমরা তাপমাত্রা স্থির করে নিব। স্থির তাপমাত্রায় কথাটা হচ্ছে কি, টেম্পারেচারের কোনো প্রভাব আমরা দেখব না, অর্থাৎ টেম্পারেচারটা ফিক্সড থাকবে, টেম্পারেচারের কোনো বাড়তি প্রভাব থাকবে না, টেম্পারেচার ফিক্সড। যা প্রভাব সেটা ঘনমাত্রার উপর। তাহলে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট সময়, কেন তুমি কখন ঘনমাত্রা বের করবা, তাহলে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট সময়, কোনো নির্দিষ্ট সময়, তাহলে স্থির তাপমাত্রা এটা একটা ফিক্সড, কোনো নির্দিষ্ট সময়, মনে করো 12টা 20, কোনো নির্দিষ্ট সময় কি বের করব, বিক্রিয়ার বেগ। নির্দিষ্ট সময়ে কি আমি পরে আবার ভালো করে লিখে দিব, এখন বোঝানোর জন্য বলছি পয়েন্টগুলো। তাহলে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কি, বিক্রিয়ার বেগ। এখন নির্দিষ্ট সময় মনে করেন 12টা 20, নির্দিষ্ট সময় বিক্রিয়ার বেগ ওই সময় উপস্থিত, এই যে ওই সময় বিক্রিয়কের কত, বিক্রিয়ার বেগ ওই সময়, যে সময়টা নিব ওই সময়। তাহলে কোনো নির্দিষ্ট সময় স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট সময় একটা বিক্রিয়ার বেগ
ওই সময়ে উপস্থিত বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক। মোলার ঘনমাত্রাকে সক্রিয় ঘনমাত্রাও বলে, মোলার ঘনমাত্রাকে সক্রিয় ঘনমাত্রাও বলে, বা সক্রিয় ভর বলা হয়, একই কথা। সক্রিয় ভরও যা, মোলার ঘনমাত্রাও তাই। বিক্রিয়কের সক্রিয় ভর বা মোলার ঘনমাত্রা। তাহলে যেটা মোলার ঘনমাত্রা ওটাই সক্রিয় ভর। আমরা এটার পরে ব্যাখ্যা করব আবার। তাহলে দেখো তো, আমরা কয়েকটা পয়েন্ট দিয়ে একটা কথা সাজাই। স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট সময়ে একটা বিক্রিয়ার বেগ ওই সময়ে উপস্থিত বিক্রিয়কের মোলার ঘনমাত্রা বা সক্রিয় ভরের সমানুপাতিক। মোলার ঘনমাত্রা বা সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে আমরা কথাটা এই বলতে পারি কি, দেখো, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট সময়ে বিক্রিয়ার বেগ ওই সময়ে উপস্থিত, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট সময়ে বিক্রিয়ার বেগ ওই সময়ে উপস্থিত বিক্রিয়কের, তাহলে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট সময়ে বিক্রিয়ার বেগ ওই সময়ে উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভর বা মোলার ঘনমাত্রার সমানুপাতিক। এটি হচ্ছে ভর ক্রিয়া সূত্র। এটাকেই বলা হয় ভর ক্রিয়া সূত্র। তাহলে এইটা হচ্ছে ভর ক্রিয়া সূত্র। তাহলে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট সময়ে বিক্রিয়ার বেগ ওই সময়ে উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভর বা মোলার ঘনমাত্রার সমানুপাতিক। এখন তোমাদের ভর ক্রিয়া সূত্রটা মোটামুটি স্পষ্ট হয়েছে কিনা, ভর ক্রিয়া সূত্রটা ক্লিয়ার কিনা, তারপরে আমরা এর পরবর্তী অংশে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভর ক্রিয়া সূত্র এইটা মোটামুটি ক্লিয়ার কিনা একটু বলতে হবে যে ভর ক্রিয়া। আচ্ছা, কুশল বলেছ ক্লিয়ার, থ্যাংক ইউ। ইপ্তিও বলেছ জি স্যার, আচ্ছা থ্যাংক ইউ। নিশাত, জয়িতা, আচ্ছা ওকে, ভেরি গুড। অনেকেই, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। এখন প্রশ্ন হচ্ছে আরেকটা ছোট্ট কথা, যদি বিক্রিয়ক একটা হয় তাহলে বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক, কিন্তু যদি একাধিক হয় তাহলে ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। কি? বিক্রিয়ক একটা, যেমন এ থেকে এক্স, আরেকটা এ যোগ বি ইকুয়াল এক্স। যদি বিক্রিয়ক একটা হয় তাহলে মোলার ঘনমাত্রার সমানুপাতিক, কিন্তু যদি একাধিক হয় তাহলে দুইজনের মোলার ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। তাহলে একাধিক বিক্রিয়কের ক্ষেত্রে মোলার ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক বা সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে একাধিক বিক্রিয়কের ক্ষেত্রে একাধিক বিক্রিয়কের ক্ষেত্রে বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রা বা
মোলার ঘনমাত্রা বা সক্রিয় ভরের মোলার ঘনমাত্রা বা সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে যদি একাধিক বিক্রিয়ক থাকে, তিনটা হলে তিনটার গুণফলের সমানুপাতিক। তাহলে একটা বিক্রিয়ক হলে যে বিক্রিয়ক তার ঘনমাত্রার সমানুপাতিক, আর যখনই বিক্রিয়ক একাধিক হয়ে যাবে, দুইটা তিনটা, তাহলে ওই বিক্রিয়কগুলোর সক্রিয় ভর বা মোলার ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। সক্রিয় ভর বা মোলার ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। আচ্ছা, ওকে, আমরা ভরক্রিয়া সূত্রটা শেষ করলাম, এখন একটা গাণিতিক ব্যাখ্যায় যাব। ভরক্রিয়া সূত্রের গাণিতিক ব্যাখ্যা। তাহলে আমরা এখন যাচ্ছি ভরক্রিয়া সূত্রের গাণিতিক ব্যাখ্যা। দেখো, সক্রিয় ভর বা মোলার ঘনমাত্রা, এইটাকে এইটার যদি তুমি মোলার ঘনমাত্রা প্রকাশ করতে চাও তাহলে থার্ড ব্র্যাকেট এইটা যদি HCl হতো, তাহলে HCl যদি এইভাবে তৃতীয় বন্ধনী দেয়া হয়, তাহলে তৃতীয় বন্ধনী মোলার ঘনমাত্রা বা সক্রিয় ভরকে বোঝায়। তৃতীয় বন্ধনী মোলার ঘনমাত্রা বা সক্রিয় ভরকে বোঝায়। তাহলে কোনো যৌগের চারপাশে যদি তৃতীয় বন্ধনী দেয়া হয়, তাহলে বুঝবা এটা মোলার ঘনমাত্রা, এটা HCl এর মোলার ঘনমাত্রা। অর্থাৎ তাহলে মোলার ঘনমাত্রাকে তৃতীয় বন্ধনী বা C দিয়ে প্রকাশ করা হয়, যেমন C of A অথবা C of HCl। তার মানে কি, মোলার কনসেন্ট্রেশন অফ HCl, মোলার কনসেন্ট্রেশন অফ A। আমাদের এটাও দরকার নেই, আমরা আপাতত শুধু এইটা দিয়ে প্রকাশ করব। তাহলে মোলার ঘনমাত্রাকে, মোলার ঘনমাত্রা আমরা তরলের জন্য বিবেচনা করব, তো এই জন্য মোলার ঘনমাত্রাই নিব। গ্যাস হলে তখন আংশিক চাপ হয়, সেটা আলাদা ব্যাপার। আমরা তো গ্যাস নিয়ে এই অধ্যায়ে কাজ করব না, চতুর্থ অধ্যায় আছে, তখন আমরা চিন্তা করব। তো এখন সক্রিয় ভর মানেই হচ্ছে মোলার ঘনমাত্রা। তাহলে বিক্রিয়ক বা উৎপাদের মোলার ঘনমাত্রাকে তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বিক্রিয়ক বা উৎপাদের মোলার ঘনমাত্রাকে তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বিক্রিয়ক বা উৎপাদের মোলার ঘনমাত্রাকে তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। এখন তাহলে A B C D এদের মোলার ঘনমাত্রা কি হবে করা হয়? ধরি A B C এবং D এর, ধরি A B C এবং D এর মোলার ঘনমাত্রা যথাক্রমে থার্ড ব্র্যাকেট A, থার্ড ব্র্যাকেট B, থার্ড ব্র্যাকেট C এবং থার্ড ব্র্যাকেট D। তাহলে ধরি এ বি, হয়তো বা বোর্ড তোমরা দেখতে পাচ্ছ ঠিক মতো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই ছেলে, ঈদ তো এখনো কত বাকি, ঈদের আগেই ঈদের চিন্তা মাথায় চলে আসছে। মাথা ঠান্ডা করো,
কেমন? মাথা ঠান্ডা করো, স্থির করো, লেখাপড়ার দিকে মন দাও, যেগুলো বলতেছি এদিকে খেয়াল দাও। এলোমেলো পোস্ট দিবা না, এলোমেলো কথা লিখবা না, কি কমেন্টসে এলোমেলো কথা লিখবা না। এখন তোমার ঈদ কেবল রোজা শুরু হয়নি, অর্ধেক হলো কেবল, এখন তোমার মাথায় চলে আসছে ঈদ। এই ছেলে, ঈদে এই করোনায় কোথায় যাবা? একদম বাসায় বসে থাকবা, কোথাও যাবা না। তাহলে এ বি সি ডি এদের মোলার ঘনমাত্রা যথাক্রমে তৃতীয় বন্ধনী এ, তৃতীয় বন্ধনী বি, তৃতীয় বন্ধনী সি এবং তৃতীয় বন্ধনী ডি। যেহেতু উভমুখী বিক্রিয়া, বিক্রিয়ার গতিবেগ দুইটা, একটা সম্মুখ গতিবেগ, একটা পশ্চাৎ গতিবেগ। তাহলে বিক্রিয়ার রেট দুটো হবে, একটা ফ্রন্ট রেট আর একটা ব্যাক রেট। তার মানে ফ্রন্ট রিয়াকশন রেট, ব্যাক রিয়াকশন রেট দুইটা পাবো। তাহলে এই বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার গতিবেগ ডিপেন্ড করবে এ আর বি এর উপরে, আর পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ ডিপেন্ড করবে সি এবং ডি এর উপরে। তাহলে আমরা বলতে পারি ভরক্রিয়া সূত্র অনুসারে, তাহলে কি আমরা এটা বলতে পারি, ভরক্রিয়া সূত্রানুসারে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ, সম্মুখ বিক্রিয়ার গতিবেগ। দেখো আমরা আর মানে রেট, রেট মানে গতিবেগ, কোন বিক্রিয়া? সম্মুখ বিক্রিয়া এফ। তাহলে রেট অফ ফ্রন্ট রিয়াকশন, সম্মুখ বিক্রিয়ার গতিবেগ। আর এর নাম কি? রেট অফ ফ্রন্ট রিয়াকশন, সম্মুখ বিক্রিয়ার গতিবেগ। তাহলে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ এইটা সমানুপাতিক কার কার উপরে? এ ইন্টু বি। তাহলে দেখো আমরা ভরক্রিয়া সূত্রটা ইউজ করলাম। যে কোনো সময় কোনো বিক্রিয়ার বেগ, কোনো বিক্রিয়ার বেগ এই সম্মুখ বিক্রিয়ার বেগ, ওই সময় উপস্থিত বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক, আর একাধিক হলে গুণফলের সমানুপাতিক। এই জন্য আর এফ সমানুপাতিক এ ইন্টু বি, বা আমরা বলতে পারি আর এফ ইকুয়াল কে ওয়ান ইন্টু এ ইন্টু বি, ইকুয়েশন নাম্বার 1। তার মানে কে ওয়ান হচ্ছে সম্মুখ বিক্রিয়ার গতি ধ্রুবক, এটা একটা সমানুপাতিক ধ্রুবক। এই কে ওয়ান কে সম্মুখ বিক্রিয়ার গতি ধ্রুবক বলা হয়। রেট কনস্ট্যান্ট অফ ফ্রন্ট রিয়াকশন, সম্মুখ বিক্রিয়ার গতি ধ্রুবক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই আর এফ ইকুয়াল কে ওয়ান ইন্টু এ ইন্টু বি, এটা স্পষ্ট কিনা, কারণ এর প্রতিটা অংশ ক্লিয়ার করেই আগাতে হবে। তাহলে আর এফ ইকুয়াল কে ওয়ান ইন্টু এ ইন্টু বি, এটা সম্মুখ বিক্রিয়ার গতি ধ্রুবক। কি বলেছ? ভিডিও বেঁধে যাচ্ছে না, আবার বলেছ ওকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন তাহলে তোমরা নিজেরাই, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিজেরাই লিখতে পারবা। কি বলো তো? তাহলে পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ কি লিখবো? রেট অফ ব্যাক রিয়াকশন, পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ, রেট অফ ব্যাক রিয়াকশন, আমরা এটাকে বলবো আর বি, সমানুপাতিক। এখন পশ্চাৎ বিক্রিয়া তো এইটা ডিপেন্ড করবে কার কার উপরে? সি এবং ডি এর উপরে। তাহলে পশ্চাৎ বিক্রিয়া ডিপেন্ড করবে কনসেন্ট্রেশন অফ সি ইনটু কনসেন্ট্রেশন অফ ডি, বা আর বি ইকুয়াল K2 ইনটু সি ইনটু ডি, ইকুয়েশন নাম্বার 2। K2 হচ্ছে পশ্চাৎ বিক্রিয়ার গতি ধ্রুবক। তাহলে K2 সমান সমান
পশ্চাৎ বিক্রিয়ার গতি ধ্রুবক। তাহলে K2 হচ্ছে পশ্চাৎ বিক্রিয়ার গতি ধ্রুবক। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখা যাক, আমি এখন একটা কোশ্চেন করব, কার কাছ থেকে আগে আনসারটা পাই। একটা কোশ্চেন করব, রেডি হও। কার কাছ থেকে সবার আগে আনসারটা পাই? ওকে, এইটা একটা উভমুখী বিক্রিয়া, এইটা একটা উভমুখী বিক্রিয়া, এইটা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ, আর এইটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগের মান। আর এফ সম্মুখ বিক্রিয়ার গতিবেগ, আর বি পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ। যেহেতু এটি একটি উভমুখী বিক্রিয়া, কাজেই বিক্রিয়াটি একসময় সাম্যাবস্থায় আসে। বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া হওয়ায় বিক্রিয়াটি একসময় সাম্যাবস্থায় আসবে। যদি বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকে, মনে করো এখন বিক্রিয়াটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, বিক্রিয়াটা এখন সাম্যাবস্থায় বিদ্যমান। তো এখন এই সাম্যাবস্থায় যদি থাকে, আচ্ছা আমরা বলি সাম্যাবস্থায়, তাহলে সাম্যাবস্থায় লেখা যায়, কি লেখা যায় বলো তো? সাম্যাবস্থায় এই 1 এবং 2 এর মধ্যে কি রিলেশন, এইটা চাচ্ছি, দেখি কে কি পাই। সাম্যাবস্থায় কি রিলেশন? সাম্যাবস্থায় সম্মুখ এবং পশ্চাৎ বিক্রিয়ার মধ্যে কি সম্পর্ক বলো তো? সাম্যাবস্থায় কি সম্পর্ক? দেখা যাক কার কাছ থেকে আগে পাবো। তামিম, ভেরি গুড তামিম, কংগ্রাচুলেশন। আচ্ছা, অনেকেই বলেছো, ভেরি গুড ভেরি গুড, অনেকেই বলেছো, কিন্তু আমি তামিমেরটা আগে পেয়েছি, থ্যাংক ইউ। তাহলে দেখো কি বলি আমরা, সাম্যাবস্থা কি? যখন কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখ দিকের গতিবেগ তার পশ্চাৎ দিকের গতিবেগের সমান হয়ে যায়, তখন তাকে বিক্রিয়ার সাম্যাবস্থা বলে। ক্লাস 10 স্কুল। তাহলে যখন কোনো বিক্রিয়ার সম্মুখ দিকের গতিবেগ ওর পশ্চাৎ দিকের গতিবেগ ইকুয়াল হয়ে যাবে, ওটি হচ্ছে সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থায় সম্মুখ বিক্রিয়ার গতিবেগ আর পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ সমান, তাহলে সাম্যাবস্থায় লেখা যায় আর এফ ইকুয়াল আর বি। তাহলে সাম্যাবস্থায় আমরা লিখতে পারি আর এফ সমান সমান আর বি। তাহলে আর এফ না লিখে আমরা এটা লিখব K1 ইন্টু A ইন্টু বি ইকুয়াল আর বি না লিখে K2 ইন্টু সি ইন্টু ডি। তাহলে আমরা মান দুটো রিপ্লেস করলাম। কেমন? আমরা মান দুটো রিপ্লেস করলাম। এখন যদি আমরা একটু এইদিকে চলে আসি, একটু উপরে উঠে যাচ্ছি, দেখো এই সমীকরণটাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি। যদি নিয়ে যাই, তাকাও এখানে K1 আর K2 আছে, তো আমরা ঠিক এভাবে নিব K1 বাই K2। যদি তাই হয় তাহলে K1 এর নিচে K2 নিয়ে আসলাম, তাহলে সিডি উপরে, সি ওপরে আর ডি ওপরে, আর নিচে এ আর বি। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে দাঁড়ালো K1, এইটার নিচে K2, ধ্রুবক পদ এক জায়গায় নিয়ে আসলাম। ধ্রুবকের গুণফল, যোগফল, ভাগফল, বিয়োগফল, নতুন ধ্রুবক। দুইটা ধ্রুবকের গুণফল, ভাগফল, যোগফল, বিয়োগফল, নতুন একটি ধ্রুবক। সুতরাং আমরা এই ধ্রুবকের নিচে এই ধ্রুবককে নিয়ে আসলাম। তাহলে বা এই ধ্রুবকটাকে আসলে Kc বলা হয়। কি বলে? Kc, অথবা শুধু K। এই K কে সাম্য ধ্রুবক বলে, আর সি যদি দাও তাও চলবে। সি হচ্ছে ঘনমাত্রার ক্ষেত্রে সাম্য ধ্রুবক, বা সি কেই বলা হয় সাম্যাঙ্ক। ওই যে আমরা লিখেছিলাম উভমুখী বিক্রিয়ার সাম্যাঙ্ক। তাহলে এই Kc দিতে পারো অথবা শুধু K দিতে পারো, একই কথা। তাহলে কি দাঁড়ালো? C ইন্টু ডি
ডিভাইডেড বাই এ ইন্টু বি। তো এখন একটু দেখো, এই যে এই কে কে বিক্রিয়ার সাম্যাঙ্ক বলা হয়, তাহলে কোনো একটা বিক্রিয়ার সাম্যাঙ্ক কি? দেখো তো, আমরা যদি এখন এখানে বাংলা লিখি, এই সি এবং ডি হচ্ছে উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল। তাহলে উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল। দেখো, এইটাকে আমরা সাম্যাঙ্ক বা কে বলতে পারি। দেখুন লিখে, এইটাকে আমরা কে বলতে পারি। দরজাটা খুলে দেখুন কেউ আছে। তো এখন আমরা যদি এইটা ইউজ করি, তাহলে তাকাও, আমরা সাম্যাঙ্কের একটা ডেফিনেশন দাঁড়া করতে পারি, আমরা সাম্যাঙ্কের একটা সংজ্ঞা, সাম্যাঙ্কের একটা ডেফিনেশন দাঁড় করাতে পারি। কিভাবে দাঁড় করাতে পারি একটু চাকাও। দেখো, আমি বলে দিই, বলে দেওয়ার পর লিখবো না, তাও পারো কিনা একটু খেয়াল করো তো। বলে দেওয়ার পর আমি হয়তো লিখবো না, তাও পারো কিনা দেখো তো। প্রশ্ন হচ্ছে, সাম্যাঙ্ক হবে না যদি উভমুখী বিক্রিয়া না হয়। তাহলে সাম্যাঙ্ক হবে কার? কোন উভমুখী বিক্রিয়া। কখন? সাম্যাবস্থায়। তাহলে প্রথম শর্ত হচ্ছে উভমুখী বিক্রিয়া চাই, প্রথম শর্ত হচ্ছে উভমুখী বিক্রিয়া চাই, দ্বিতীয় শর্ত হচ্ছে সাম্যাবস্থা চাই। উভমুখী বিক্রিয়া চাই, সাম্যাবস্থা চাই। তাহলে কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রার গুণফল, আমরা কথাটা এই বললেও ভালো হয়, উৎপাদ সমূহের এবং বিক্রিয়ক সমূহের, তাই বলি তাহলে ভালো হয়। একাধিক যদি হয়, একটা হলে শুধু বিক্রিয়ক। তাহলে দেখো তো, আমরা সাম্যাঙ্কের একটা সংজ্ঞা দাঁড় করাতে পারি কি? কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রার গুণফল এবং কি বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফলের এই ভাগ মানে তো অনুপাত। অনুপাতকে ওই বিক্রিয়ার মোলার সাম্যধ্রুবক বা মোলার সাম্যাঙ্ক বা শুধু সাম্যাঙ্ক বলে। কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায়, কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতকে বিক্রিয়ার সাম্যধ্রুবক বা মোলার সাম্যাঙ্ক বলা হয়। এখন একটু যদি তোমরা বলো যে অন্তত মোলার সাম্যাঙ্ক কি, এটা ক্লিয়ার কিনা, তাহলে আমরা এখন এটা প্রয়োগ করব। আমাকে স্টেপ বাই স্টেপই আগাতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড। তাহলে কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতকে বিক্রিয়ার সাম্যাঙ্ক বা মোলার সাম্যাঙ্ক বা মোলার সাম্য ধ্রুবক বলা হয়। এখন একটু দেখো তো, আমি সব কিছু বাদ দিয়ে দিলাম, সব মনে করো ভুলে গেছি, মাথার থেকে কিছু নাই, পিছনের সব কথা বাদ। যদি ডাইরেক্ট এই বিক্রিয়ার সাম্যাঙ্ক লিখতে চাই, তাহলে এই বিক্রিয়ার ডাইরেক্ট এই বিক্রিয়াটার সাম্যাঙ্ক হবে এই যে উৎপাদ,
এগুলোর মোলার ঘনমাত্রা বসাবো, আর নিচে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা বসাবো, তাইলেই না মোলার সাম্যাঙ্ক হয়ে গেল। এখন এরকম না হয়ে যদি এরকম কোনো বিক্রিয়া হতো, এ সমান সমান বি প্লাস সি, এইটার জন্য মোলার সাম্যাঙ্ক তাহলে কি হবে? কে ইকুয়াল, তাহলে বি থাকবে যোগ, হবে গুণ, নিচে কিন্তু শুধু এবারে একটা যাবে, কারণ এইটা আর নাই। তাহলে ওপরের বিক্রিয়াটার জন্য সাম্যাঙ্ক এইরকম, এই বিক্রিয়াটার জন্য সাম্যাঙ্ক হচ্ছে এই যে বি ইন্টু সি ডিভাইডেড বাই এ। এখন আরেকটা যাই, মনে করো এই বিক্রিয়াটাকে আমরা এইভাবেও লিখতে পারতাম, কি CaCO3, এইটা থেকে যদি আমরা CaO প্লাস CO2 পেতাম, এরকম কোন রিয়াকশন, তাহলে এইটার সাথে অ্যাডজাস্টেবল, এইটার সাথে মিলে যায়। আচ্ছা ওকে, আসো 3, আমরা যদি এইরকম কোন বিক্রিয়া কল্পনা করি, কি A যোগ A ইকুয়াল মনে করো D, অর্থাৎ A আর A যুক্ত হয়ে D তৈরি হয়েছে। যদি এই বিক্রিয়াটার সাম্যাঙ্ক বের করি, তাহলে কে হবে D ডিভাইডেড বাই A ইন্টু A। কেন? এ তো দুইটা, এইটা একটা A, এইটা একটা A, তাহলে x ইন্টু x, x স্কয়ার, তাহলে A ইন্টু A কি? এইটা হবে। তাহলে আমরা এই লাইনটাকে একটু মডিফাই করতে পারি, D নিচে A এর স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, A যোগ A, এইটা D, আমরা A যোগ A না লিখে এইটাকে কি আমরা 2A সমান সমান D তাও লিখতে পারতাম কিনা? একই তো কথা। A যোগ A ইকুয়াল D এবং 2A সমান সমান D একই জিনিস, সমান সমান, এটা একই জিনিস, একই কথা। এবার যদি তুমি এই বিক্রিয়াটার জন্য কে বোর্ড করতে চাও, তাহলে D ইন্টু, প্রশ্ন হচ্ছে বিক্রিয়ক A কিন্তু 2টা মোল আছে, এই 2 মোল থাকার জন্য নিয়ম হচ্ছে ওইটার ঘনমাত্রা আর মোল সংখ্যা ঘনমাত্রার ঘাতে পরিণত হয়। তাহলে একাধিক বিক্রিয়কের ক্ষেত্রে, একাধিক মোল সংখ্যা ক্ষেত্রে, কোনো বিক্রিয়কের মোল সংখ্যা যদি ভিন্ন ভিন্ন হয়, একের চেয়ে বেশি হয়, তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা ঘনমাত্রার ঘাতে পরিণত হয়। বিক্রিয়কের মোল সংখ্যা ঘনমাত্রার ঘাতে পরিণত হয়। এখানে যদি 3টা হতো, এখানে কিউব দিতাম। তাহলে ভরক্রিয়া সূত্রের ক্ষেত্রে, সাম্যাঙ্কের ক্ষেত্রে বিক্রিয়কের অণু সংখ্যা বা মোল সংখ্যা ঘনমাত্রার ঘাতে পরিণত হয়। তাহলে আরেকটি কথা আমরা এখন লিখব, ভরক্রিয়া সূত্র বা সাম্যাঙ্কের ক্ষেত্রে বিক্রিয়কের মোল সংখ্যা বা অণু সংখ্যা। তাহলে ভরক্রিয়া সূত্র বা সাম্যাঙ্কের ক্ষেত্রে বিক্রিয়কের মোল সংখ্যা বা অণু সংখ্যা ঘনমাত্রার ঘাতে পরিণত হবে। এখন যদি এইরকম কোনো বিক্রিয়া হতো, দেখো আমরা যদি এইরকম কোনো বিক্রিয়ার কথা চিন্তা করতাম, আমরা এখন একটা বিক্রিয়া নিচ্ছি, তোমাদের সামনে একটা বিক্রিয়া ধরে নাও আমরা উপস্থাপন করলাম। কি নিব? ধরে নাও আমরা নিলাম হাইড্রোজেন প্লাস অক্সিজেন ইকুয়াল ওয়াটার। যদি এইটা বিক্রিয়া হয়ে থাকে,
তাহলে এই বিক্রিয়াটার কে হবে H2O into a square divided by H2 into O2 এর ঘনমাত্রা। ভালো করো, খেয়াল করো, এটা পানি, এটা পানির মোল সংখ্যা, তাহলে পানির ঘনমাত্রা মোল সংখ্যা ঘাত হয়ে গেছে। এইটা হাইড্রোজেন, হাইড্রোজেনের ঘনমাত্রা আর মোল সংখ্যা ঘাত। এটা অক্সিজেন, মোল সংখ্যা 1, ঘাতে কিছু নাই। যদি তোমরা এইটা পারো তাহলে বলো তো এবার এই সমীকরণটার সাম্যাঙ্ক কি তোমরা এখন লিখতে পারবা? অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি হলো, পারবো? এই বিক্রিয়াটার সাম্যাঙ্ক 2NH3N2 + 3H2, এইটার সাম্যাঙ্ক কেমন হবে এইটা তোমাদেরকে আমি বলছি লেখার জন্য, সম্ভব কিনা একটু বড়। দুই নাম্বার বিক্রিয়াটা একমুখী। আচ্ছা, এটা বলেছো, আমরা ধরে নিলাম আপাতত সব বিক্রিয়াই উভমুখী। আমরা সব বিক্রিয়া উভমুখী ধরে নিয়েই কাজ করতেছি। কেমন? আমরা বাস্তবিকটা তো শেখার জন্য যাচ্ছি, আমরা সব বিক্রিয়া উভমুখী ধরলাম, সব বিক্রিয়া উভমুখী। এটা যদি লিখতে পারি, এটা তো বড়, এটা খাতায় অবশ্য তোমাদের পক্ষে মোবাইলে লিখে দিয়ে প্রকাশ করা একটু ঝামেলা, তো আমি লিখে দিচ্ছি। N2 কোনো মোল সংখ্যা নাই, ইনটু H2, তার অনুসংখ্যা ঘনমাত্রার ঘাত হয়ে গেল, অনুসংখ্যা ঘনমাত্রার ঘাত হয়ে গেছে। আর এইটা অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার অনুসংখ্যা 2, এইটাও ঘাতে পরিণত হলো। তাহলে আমরা যে কোনো উভমুখী বিক্রিয়া, মনে করো তোমাকে আমরা সব ধরে নিলাম উভমুখী, ওকে, এটাও কন্ডিশনাল, এটা উভমুখী একমুখী দুটোই হতে পারে। আমরা যদি বদ্ধ পাত্রে রাখি এটা না উভমুখী, খোলা পাত্রে রাখলে একমুখী হতেই পারে। তো আমরা এই জন্য এটাকে উভমুখী ধরে নিলাম, এটাকে আমরা উভমুখী, সবগুলো উভমুখী ধরলাম। এখন আমরা আজকে একটা জিনিস শিখলাম। কি শিখলাম? যে কোনো বিক্রিয়ায় যদি আমাদের সামনে উপস্থাপন করা হয়, সেটি যদি উভমুখী বিক্রিয়া হয়, তাহলে তার সাম্যাঙ্ককে আমরা লিখতে পারবো, সাম্য ধ্রুবককে আমরা লিখতে পারবো। এটি ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। তো এখন এটি যদি হয়ে যায়, আগামী ক্লাসে আমরা মূল জায়গাটিতে যাব। কি? দ্রাব্যতার গুণফল। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ জিনিস। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ জিনিসের জন্য আমরা একটা চতুর্থ অধ্যায় থেকে ধারের একটা জিনিস তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো আগামী ক্লাসে আমরা যাব দ্রাব্যতার গুণফল, অত্যাধিক গুরুত্বপূর্ণ। এবং এই দ্রাব্যতার গুণফলের পরপর 3টা ক্লাস তোমাদেরকে একটা তথ্য দেই। তোমরা স্কুলে জৈব যৌগ শিখেছ, যদি কেউ জৈব যৌগের বেসিক ক্লাসগুলো না করে, জৈব যৌগের গোড়ার ক্লাসগুলো না করে, তাহলে যদি তাকে রিয়াকশনে শুরু করে দেওয়া হয়, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলো কিচ্ছু শিখিনি, বিক্রিয়া শুরু করেছে, মাথা ঘুরবে। কাজেই ওটার বেসিক ছাড়া কোনোভাবেই চলা সম্ভব না। দ্রাব্যতার গুণফল আমি একটু ইচ্ছে করে তোমার মাথার মধ্যে হ্যামারিং করলাম, কেন? ওই ঠিক ওই একই ব্যাপার। তুমি যদি দ্রাব্যতা গুণফলের প্রথম 2-3, এটা একটু বড়, অনেক কটা জিনিস, অনেক একটা দুটা ক্লাস না, অন্তত অনেকগুলো ক্লাস হবে, 6-7টা 5-6টা ক্লাস তো হবেই, 4-5টার নিচে না, তো অনেকগুলো ক্লাস। এই যে 5-6টা ক্লাস হবে, এই ক্লাসগুলোর প্রথম 2-3টা যদি তুমি না করো, তাহলে কিন্তু তোমার দ্রাব্যতার গুণফল ধরতে একটু অসুবিধা হবে। এই জন্য সুপ্রিয় শিক্ষার্থীরা, কোনোভাবেই ক্লাস মিস করা যাবে না। এবং তোমাদের বলেছিলাম যে ক্লাসগুলো একটু আপগ্রেডেড হবা। সেকেন্ড ইয়ারেরগুলো অলরেডি ডিলিট করেছি, তোমাদের এগুলো আজকে সকালে ডিলিট করতে চেয়েছিলাম, আমি করতে পারিনি, তারপরে তবে একটু পরে করে দিব। তোমরা একটা করে ক্লাস পাবা,
চেষ্টা করতে হবে ক্লাসটা আপ টু ডেট রাখার জন্য। সমস্যা হলে আমার সাথে টেলিফোন করবা, প্রবলেম হলে আমার সাথে কথা বলবা, আমি চেষ্টা করব সেটার। গত ক্লাসে একজন ভেরি গুড, তাকে ধন্যবাদ। একজন আমার সাথে টেলিফোনে পার্সোনালি কথা বলেছো, থ্যাংক ইউ। তো তোমাদের এখন থেকে বলি, আমরা তো মে মাস শুরু করলাম, তো এখন তোমরা সম্মানী দিয়ে এই গ্রুপে রিকোয়েস্ট পাঠাবা, সম্মানী দিয়ে এই গ্রুপে রিকোয়েস্ট পাঠাবা। আমরা 10 তারিখ থেকে আশা করি এই গ্রুপে ক্লাস শুরু করব, এরকম এই সপ্তাহ পরে আর কি, এই সপ্তাহ পরে আশা করা যায় আমরা ওই গ্রুপে যাব। কাজে তোমরা সম্মানী দিয়ে এই গ্রুপে রিকোয়েস্ট পাঠাবা। তো আজকে আমরা এ পর্যন্তই রাখবো। তোমাদের আবারও শুভেচ্ছা, এবং তিনি আমাদের ভালো রাখুন যিনি উপরে থাকেন, তার কাছে আবারও। পৃথিবীর অবস্থাও ভালো না, শুধু আমাদের দেশ না, অনেক দেশেরই খারাপ অবস্থা, ভারতেরও খারাপ অবস্থা। আমরা সবার কাছে দোয়া করব সবাই যেন ভালো অবস্থায় তিনি রাখেন, সকলের সমস্যাগুলো যেন তিনি দূর করে দেন, এবং পৃথিবী থেকে করোনার এই মহামারী যেন নিয়ে নেন। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।